নমস্কার, আমি তরুণ ঘোষ। আচ্ছা, হিন্দুরা একটা সমাবেশ করছিল রংপুরে। সেই সমাবেশকে ঘিরে একেবারে তুলকালাম কাণ্ড। একটা সংখ্যালঘু হিন্দু, কয়েক লক্ষ হিন্দুর ভাস, তারা ওইখানে গিয়ে তারা একটা সভা করবে। সেই সভা করার নিয়ে কাল থেকে প্রচুর রাজনীতি হচ্ছে। প্রশাসনের চাপে তারা ওইখানে যে হোটেলে উঠেছিলেন মহারাজরা, সেই রংপুরের প্রশাসনের চাপে হোটেল থেকে চিন্ময় প্রভু সহ সাধু সন্তদের বের করে দেওয়া হয়। জেলা স্কুল মাঠে সমাবেশে আপত্তি, রংপুরে সাধুদের হোটেল থেকে বার হয়ে যাওয়ার নির্দেশ, রংপুরে বাস না চালানোর জন্য অভিযোগ উঠেছে আর কি। এখন এই যে কতগুলো মানুষ, আপনারা আপনি বারবার বলেন না ডক্টর ইউনূস যে আমাদের দেশের সংখ্যালঘুরা প্রতারিত নয়, আমাদের সংখ্যালঘুরা খুব ভালো আছে। কত ভালো আছে এইগুলো কিন্তু তার এক একটা করে টুকরো টুকরো প্রমাণ। গতকাল চিন্ময় প্রভু একটা প্রেস কনফারেন্স করেছেন, তার অল্প কিছু অংশ আমি দিচ্ছি, একটু ওই অংশটুকু শুনুন। শুনলে বুঝতে পারবেন উনি কি বলতে চাইছেন। উনি কি সন্ত্রাসী, না উনি একটা ধর্মপ্রাণ মানুষ। সনাতন ধর্মে কিন্তু সন্ত্রাসের কোনো কথা বলা নেই। ফলে যারা এই সমস্ত করছেন তারা যে কত অন্যায় করছেন সেটা আমি ভিডিওর পরে আসছি। এখন ভিডিওটা দেখুন। আজকে আমরা রংপুরে এসেছি, আমার খুব কষ্ট লাগছে এই কথাটা বলতে। আমরা ভোরে আমাদের সমস্ত বাংলাদেশের কৃতি সন্তরা হোটেলে উঠেছে। আমাদেরকে সন্ধ্যায় হোটেল ম্যানেজমেন্ট জানালো পুলিশ প্রশাসন চায় না যে আমরা এখানে হোটেলে থাকি, আমাদের হোটেল ছেড়ে দিতে বলছে। আপনারা কোন পর্যায়ে আমরা বাংলাদেশে অবস্থান করছি, হিন্দুরা কোন অবস্থায় নিপীড়িত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, এটা বোঝার জন্য তো আর কোনো ক্লাস বা কোনো প্রুফ দরকার হয় না। যেই সন্তরা আত্মোৎসর্গিত জীবন যাপন করছেন, এই যে রবিশরণদা মহারাজ, মেজর জিয়া যেই সেক্টরের দায়িত্বে ছিলেন সে সেক্টরের অধীনে উনি মুক্তিযুদ্ধ করেছেন। তো যেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ আত্মোৎসর্গ করেছেন এবং বর্তমান যে অভ্যুত্থান হয়েছে এখানেও হাজার হাজার আত্মোৎসর্গ করেছে। তো হাজার হাজার আত্মোৎসর্গকে আমি স্বীকৃতি দেব, সম্মান দেব, মর্যাদা দেব, তাদের অবদানকে স্মরণ রাখব। তাই বলে কি 30 লক্ষ শহীদের আত্মত্যাগকে ভুলে যাব? এই শিক্ষা কি আমাদেরকে এই আধুনিক শিক্ষা বা উন্নত শিক্ষা দিতে পারে? তো প্রশ্নটা হচ্ছে, যেই সন্তরা নিজের পারিবারিক জীবনগণ্ডি বাইরে এসে একমাত্র সনাতন ধর্মের সন্তরা কোন ধর্মের বিরুদ্ধে বিষোদ্গার করে না, প্রতিটি ধর্মের প্রতি সম্মান দিতে শেখায়, প্রতিটি আদর্শকে মূল্যায়ন করতে শেখায়। তো তারা এনারা আবার আন্তর্জাতিক স্তরে গিয়ে এনারা বলবেন যে আমাদের এখানে হিন্দুদের উপর কোনো অত্যাচার হয় না, হিন্দুরা এখানে কিন্তু সুরক্ষিত। কতটা সুরক্ষিত সেই সুরক্ষার খবর কিন্তু সারা পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে। আজ কিন্তু সকালবেলা আল জাজিরা দেখিয়েছে, আল জাজিরা একেবারে পরিষ্কার দেখিয়ে দিয়েছে আপনাদের প্রশাসনকে পুরো ল্যাংটো করে দিয়েছে। এবং আল জাজিরা এটাও বলেছে, শুনুন আমার থেকে, আল জাজিরা এটাও বলেছে যে আপনাদের সেনা এবং পুলিশ এরা সংখ্যালঘু হিন্দুদের মারতে জানে। এরা রংপুরে গিয়ে, চিটাগাঁওতে গিয়ে এরা এতে হিন্দু, তারপর বৌদ্ধ এদেরকে পেটাবে, ঘর থেকে টেনে এনে এদেরকে জেলবন্দি করবে, নানান রকম ভাবে অত্যাচার। তাও যত পারা যায় গুম খুম করো আর মামলা দিয়ে দাও, আওয়ামী লীগের নামে ঢালাও মামলা। সে তো আপনাদের আসিফ নজরুল নিজেই স্বীকার করেছেন। তো এখন ব্যাপারটা হচ্ছে, এই যে আপনাদের সেনাবাহিনী আছে না, এই সেনাবাহিনী আর পুলিশের কথা ছেড়ে দিলাম, পুলিশের মনোবল তো
এরা ভেঙে দিয়ে, সুতরাং পুলিশকে আমি ধরছি না ধর্তব্যের মধ্যে। কালকে সাধারণ শ্রমিক যারা, তাদের তারা খেয়ে সেনাবাহিনী যেভাবে দৌড়চ্ছে, তার ভিডিও ফুটেজ আমার কাছে আছে, কিন্তু ভিডিও ফুটেজ তো অ্যালাউ করবে না। তাই আমি কতগুলো স্ক্রিনশট দিচ্ছি। এই যেখানে এরা পাঁই পাঁই করে দৌড়চ্ছে, এরা তারা পেশায় কি শ্রমিকরা, তারা পেশায় হচ্ছে ব্যাটারি রিক্সা চালক। তাদের একটা দাবি ছিল, সেই দাবি নিয়ে তারা কালকে মাঠে নেমেছিল এবং তারা এমন তারা করেছে, সেনা একেবারে উল্টো দিক দিয়ে দৌড়। এই সেনা এরা আবার আমাদের 7 সিস্টার দখল করবে। সারা আমাদের ভারতবর্ষের মিডিয়াতে দেখানো হচ্ছে তো, সব খ্যাক খ্যাক করে শিয়ালের মতো হাসছে। হ্যাঁ, সব খ্যাক খ্যাক করে শিয়ালের মতো হাসছে। আর কত রকম যে মিম বাজারে ছড়াচ্ছে আপনারা কল্পনা করতে পারবেন না। ডক্টর ইউনূস আপনাদেরকে নিয়ে রীতিমতো হাসি মস্করা হয়, রঙ্গ তামাশা হয়, ভারতবর্ষময় রঙ্গ তামাশা হয় আপনাদের দেখে আর আপনাদের সেনাবাহিনীকে দেখে। এরা লড়বে ভারতের সঙ্গে 7 সিস্টার্সের জন্য। 7 সিস্টার্সে আসতে গেলে প্রথমে তো আপনাদের কুকিদের বেরোতে হবে, তারপর আসামি উপজাতি, তারপর হচ্ছে বিএসএফ, তারপর হচ্ছে আসাম রাইফেল, তারপরে শেষে এসে তো এখানে দাঁড়িয়ে রয়েছে ইন্ডিয়ান আর্মি। তো অদ্দূর অব্দি আপনারা পৌঁছাতে পারবেন। এদিকে আবার বলছেন কি না, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক চাই, ভারত যদি আমাদের সঙ্গে সুসম্পর্ক না রাখে তাহলে আমরা সব অস্থির করে দেবো। আরে কি অস্থির করবেন মশাই? আপনার ফুটো পয়সার ক্ষমতা নেই, আপনি বাগতাল্লা ঝাড়েন হচ্ছে একেবারে কয়েক মাইলের বাগতাল্লা ঝাড়েন, আপনি ফুঁ দিলে উড়ে যাবেন। এই যে ট্রাক ড্রাইভার এখন যেতে চাইছে না, তার কি করবেন? আপনি জোর করে দিয়ে যাবেন না এপারে এসে মাল নিয়ে যাবেন? সে তো আইনে নেই, সে আইনে নেই যে আপনি এপারে এসে মালটা নিয়ে যাবেন, সে আইনে নেই। আবার আপনারা কি বলছেন, ভারত থেকে 50,000 মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা চালটা কিনতে যাবেন কেন? আপনি যদি স্বয়ংসম্পূর্ণ দেশ হন, আপনাদের আগে শুনতাম না ট্রেড ডেফিসিট, হ্যাঁ ভারতের সঙ্গে ট্রেড ডেফিসিট আছে, অমুক আছে তমুক আছে, অনেক কথা শুনতাম। এই ট্রেড ডেফিসিটে তার মধ্যে একটা বড় ইস্যু হয়ে গেছিল যে ভারত আমাদের থেকে $1.3 বিলিয়ন মাল নেয়, আমরা $12 বিলিয়ন আমরা মাল কিনি, আমদানি করি। এই ট্রেড ডেফিসিটটা কি করে ঠিক হবে? আমাকে একটা আপনাদের বাংলাদেশি চ্যানেল আমাকে একবার ধরেছিল, দ্বিতীয়বার ধরে না। সে যখন ট্রেড ডেফিসিটের প্রসঙ্গে এলেন না ভদ্রমহিলা, আমি তখন বললাম ঠিক আছে, আমি ট্রেড ডেফিসিট নিয়ে একটা কথা বলি, আপনি শুনুন ভালো করে। তিনি বললেন হ্যাঁ বলুন। আমি বললেন ট্রেড ডেফিসিটটা ব্যালেন্স করা যায় একভাবে, সেটা হচ্ছে আপনি আমাদের থেকে আমদানিটা কেটে দিন। $1.3 বিলিয়ন আমরা আমদানি করি, তো আপনারা $1.3 বিলিয়ন আমদানি করুন, তাহলে ট্রেড ডেফিসিট থাকবে না। অথবা আপনি আমাকে 10টা গুডসের নাম বলুন বাংলাদেশে, যেটা আপনি ভারতবর্ষে আপনি চালান করতে পারবেন। 10টা আইটেমের নাম বলুন, 1, 2, 3, 4 করে, আচ্ছা 7টা বলুন। ভদ্রমহিলা দেখলাম যে তিনি তো ভেসে গেছেন। তিনি তখন বললেন এটা একটা লম্বা বিষয়, এটা নিয়ে আমরা পরে কথা বলবো। এটা যদি পুরুষ মানুষ কেউ হতেন না, আমি একেবারে গলাটা টুটি চিপে ধরতাম, কিন্তু মহিলা, আমি কিছু বলতে পারি না। আমি চুপচাপ থেকে গেলাম, ঠিক আছে উনি পরে যদি কখনো যোগাযোগ করেন, যদি ওনার সৎসাহস থাকে, তাহলে পরে উনি আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং তারপরে আমরা কথাবার্তা বলবো এই নিয়ে, ট্রেড ডেফিসিট নিয়ে। আদ্যাবধি তিনি আর যোগাযোগ করেননি আমার সঙ্গে। তিনি জানেন এর বড় কঠিন ঠাঁই, এখানে প্রশ্ন করে পারা যাবে না। তারপর তিস্তা চুক্তি ছিল তার মধ্যে, আমি তিস্তা চুক্তির ব্যাখ্যাও আমি করেছিলাম। আমি বলেছি তিস্তা চুক্তি নিয়ে আরো ব্যাখ্যা করতে চাই আপনার সঙ্গে, তাহলে পরে আমাকে একটু বেশি সময় দিতে হবে। উনি বললেন আমাদের সময় তো শেষ হয়ে গেছে, তিস্তা চুক্তি নিয়ে আরো একটা বৈঠক আমরা করব, আলোচনা করব। এই দুটোই তামাদি হয়ে গেছে, আর কেউ ফোন টোন করে না। তো যাই হোক, এবার খবরে
ডক্টর ইউনূসের প্রথম প্ল্যানটা খাটেনি। উনি 4 বছর এখানে বসে রাজত্ব করবেন, প্রথম প্ল্যানটা খাটেনি। এইবারেতে আমাদের আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেতায়, তার যে একটা মনোবাসনা ওই যে 4 বছর থাকবো সেটাতে জল পড়ে যায়। তখন উনি মত পরিবর্তন করেন, না আমি এখন কোন রকমে নির্বাচন দিয়ে আমি চলে যাব। তো নির্বাচন দিয়ে যাবেন কি, কেন না ওনার উপদেষ্টারা নাকি থাকতে চাইছেন না, তাদের এই যে টাকা পাচ্ছেন সেই টাকাতে তাদের নাকি সংসার চলে না, তারা খুব কষ্টে তারা দিন চালাচ্ছে এবং তাদের বাচ্চা কাচ্চা যারা আছে তারা নাকি তারা বাচ্চা কাচ্চার ফিস দিতে পারছেন না স্কুলে। কিন্তু যে সমস্ত উপদেষ্টা ওখানে দেখলাম না, তাদের তো বাচ্চা কাচ্চা থাকার তো কথা নয়, সব তো বুড়ো বুড়ি, এ আমাদের মতো বয়সী, যারা কর্মজীবন প্রায় শেষ করে ফেলেছে অথবা শেষ করার মুখে, এরা সব বুড়ো বুড়ি। কিছু পেশাদার লোক রয়েছেন, তারা নিজের কাজকর্ম কিন্তু চালিয়ে যাচ্ছেন। তাহলে ওই আপনার ওই এটা কিন্তু মতটা কিন্তু প্রতিষ্ঠিত করতে পারলেন না। এখন বলছেন রাজনৈতিক শক্তিরা দলরা যদি চায় তাহলে আমি সংস্কারের আগেই নির্বাচন দিয়ে চলে যাব। তার মানে এবার আপনি ওই আমার কথা মতো পালাতে পারলে বাঁচেন। তার জন্য এখন চাইছেন আপনি বিএনপিকে হাতে ক্ষমতায় রেখে আপনি যদি মানে ক্ষমতা দিয়ে নির্বাচন করিয়ে যদি আপনি পালিয়ে যেতে পারেন। তার জন্য গতকালকে সেনানিবাসে যে অনুষ্ঠানটা ছিল সেখানে বহুদিন বাদে খালেদা জিয়া জনসমক্ষে এলেন এবং তার পাশে চেয়ারে বসে আপনাকে খুব গদগদ, এই ছবিটা দেখুন কত গদগদ আপনাকে লাগছে এবং বলছেন আমরা গর্বিত যে অংশগ্রহণের সুযোগ দিতে আমরা পেরেছি আপনাকে। আপনি একেবারে গদগদ হয়ে গেছেন। তার মানে আপনি একটা প্ল্যান করছেন যে কোনো মতে একটা নির্বাচন দিয়ে আপনি এখান থেকে ভাগলবা হবেন যতক্ষণ না ট্রাম্প আসে। ট্রাম্প এলে তো আপনার টুটি চিপে ধরবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ট্রাম্পে নাকি মেনে নেবেন। একজন প্রধানমন্ত্রী আছেন, তিনি এখনো পদত্যাগ করেননি, সেইখানে আপনি আবার নির্বাচন ঘোষণা করে একটা নির্বাচন সেটা কি মানে হবে? মানে ট্রাম্প মেনে নেবেন? বিশ্বের কোন দেশ মেনে নেবেন যে প্রধানমন্ত্রী থাকাকালীন তিনি পদত্যাগ করেননি, আবার একটা নির্বাচন হচ্ছে? এটা পৃথিবীতে বোধহয় প্রথম হবে। সুতরাং পৃথিবীর কোনো দেশ এটা মেনে নেবে না। উল্টে আপনার পক্ষে যেটা অশনি সংকেত না, সেটা হচ্ছে যে গতকাল ওই ব্যাংকিং অ্যাসোসিয়েশনের একটা ভোট ছিল, অফিসার্স অ্যাসোসিয়েশনে, সেইখানে 9টা বোধহয় না 10টা সিট ছিল, সব কটা আওয়ামী লীগ পেয়ে গেছে। তখন আমি বলছিলাম না যে ঘন্টা বাজছে, খুব শিগগির ঘন্টা বেজে যাবে, ঘন্টা বাজাটা শুরু হলো। এটা আপনার পক্ষে কিন্তু খুব দুঃসময়ের ব্যাপার। এটা কিন্তু একটা সিগন্যাল যে এত কিছু অড সিচুয়েশনের মধ্যেও আওয়ামী লীগ তারা কিন্তু 9টা কিন্তু সিট জিতে চলে এলো। এখানে এই যে সামান্য একজন রিক্সা চালাক, তার বক্তব্য শুনুন। আপনি তারপরে কিছু বলতে পারবেন না, আগে তার বক্তব্য শুনুন। 5 তারিখে যে ক্ষতি হয়েছে 100 বছর এটা পূরণ হবে না। শেখ হাসিনারে চাই। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব। সব দলে মিলাইয়া শেখ হাসিনার এই দেশে বার করছে। 5 তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষও শান্তি নাই, কে অশান্তি আছে। একটা মানুষও ঘুমাইতে পারে না, অশান্তি। দিনে দুপুরবেলা চুরি ডাকায় লইয়া জায়গা। আমাদের সরকার, আমরা শেখ হাসিনারে চাই, আমরা কোন সরকার চাই না। এই সরকার আনতে হইলেই ছাত্র দল মিলাইয়া এই সরকার আনতে হইব বাংলাদেশে, যে আবার দেশ স্বাধীন হইব। মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবেন? হ্যাঁ, ও অবশ্যই করবো। যা বালার জন্য সামনে কে মৃত্যু হইলে আমরা সামনে যাবো। শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন? হ্যাঁ দিব।
কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার। কেননা এই 16টা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে, লাখ লাখ টাকা লয়ে গেছে এই 16 বছর। আর এই 3 মাসের ভিতরে মানে মা বোন দইয়া তাই না নেই সে আবার এই যে চিন্তাবাদী করে স্বপ্ন জায়গা মানুষের ঘর বাড়ি দল করে লয়ে জায়গা। আমরা শেখ হাসিনারে চাই, এই দেশের শেখ হাসিনারে চাই। আচ্ছা, এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে? হ্যাঁ, এটা কত দূরে এটা ভুল করে সেটা আমরা জানি না, কিন্তু আমরা ওই শেখ হাসিনার দরকার। এরকম কিন্তু হাজার হাজার বক্তব্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যারা প্রকাশ্যে বলছে আওয়ামী লীগ ক্ষমতায় এলে আমরা 2 হাত তুলে ভোট দেবো, আমরা আওয়ামী লীগকেই ক্ষমতায় চাই। তাদের ওখানে চোর ছিল, বাটপার ছিল, সব ছিল, কিন্তু দেশের এই হাল হয়নি। আপনি যা করেছেন দেশের হাল তো একেবারে বললাম না, অর্থনীতি থেকে একেবারে আইন পর্যন্ত, আর ওদিকে আপনার ল অ্যান্ড অর্ডার সব রসাতলে দিয়ে দিয়েছেন। তা এই আপনাকে কি ছাড়া হবে নাকি? আপনি কি মনে করেছেন আপনাকে ছাড়া হবে? আপনি ছাড়া পাবেন না, সব দায় আপনাকে ঘাড়ে নিতে হবে এবং তার যা প্রাপ্য শাস্তি সেটা আপনাকে ভোগ করতে হবে। আর আপনি যে স্বপ্ন দেখছেন না, আপনি কোনো মতে নির্বাচন করে আওয়ামী লীগ বিএনপির হাতে ক্ষমতা দিয়ে যাবেন, সেটা হবে না। বিএনপির গুন্ডারা যে গুন্ডামি করে বেড়াচ্ছে সারা বাংলাদেশে, তারপরে বিএনপি একটা সিট পাবে বলে মনে হচ্ছে লোকে দেবে? কারণ ক্ষমতায় নেই, তাতেই তাদের 16 বছরের খিদে ওটা মানে পূরণ করছে। এত ক্ষুধার্ত বাঘের মতো হয়ে রয়েছে। ক্ষমতা পেলে তারা কি করবে? সাধারণ মানুষ কিন্তু এখন বুঝতে শিখে গেছে, আর তাদের বোকা বানাতে পারবেন না। আপনি এবারে মানে এখন চুপচাপ বসে থাকুন, আপনার অন্তিম পরীক্ষার জন্য, অন্তিম নির্ণয় একটা আপনার হবে, সেটার জন্য বসে থাকুন। আর আওয়ামী লীগ সব কর্মীদের বলবো, আপনাদের যে সমস্ত 2 নম্বরী লোকজন আছে না, এই 2 নম্বরী লোকগুলোকে আপনারা ছেটে ফেলুন, লোকালি ছেটে ফেলুন। লোকালি ছেটে ফেলে আপনারা সংঘবদ্ধ হন। পরিশুদ্ধ দল কিন্তু আপনারা এই আম জনতাই তৈরি করতে পারবেন। আপনারা এলাকার লোক জানেন কোনটা 2 নম্বর, কোনটা 2 নম্বর নয়। সুতরাং তাদের ছাতার তলায় যাবেন না, আপনারা নতুন নেতা খুঁজে নিন, সেখান থেকে আপনারা সংঘবদ্ধ হন। সময় কিন্তু এগিয়ে এসছে, আপনাদের বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমি যেটা বলেছি আমি সেটাকে এখনো সমর্থন করি এবং সেই জায়গায় এখনো দাঁড়িয়ে আছি যে আওয়ামী লীগ ফিরতে আর বেশি দেরি হবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।